এখন সময় আনুমানিক রাত 7টা কিংবা 8টার কাছাকাছি। আর ঠিক এমন সময় আলতাফনগর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস চলতে চলতে একের পর এক বাস স্টপ অতিক্রম করে ধীরে ধীরে পৌঁছে যায় এক নির্জন গ্রামের পথে। এই বাসটির শেষ গন্তব্য ছিল ভবানীপুর গ্রাম, কিন্তু তার অনেক আগেই যেন ফাঁকা হয়ে গিয়েছিল পুরো বাসের মানুষজন। কেবলমাত্র বাসের এক কোণের সিটে ঘুমন্ত অবস্থায় বসে রয়েছে এক সুদর্শন শহুরে যুবক সুনীল। আজ বাসে একদমই যাত্রী কম ছিল, আর এখন শুধু এই একজনই আছে। কে জানে কোথায় নামবে, সে থেকে ঘুমোচ্ছে। থাক, যতদূর যাবে যাক, আমারই লাভ, ভাড়াটাও বেশি পাবো। ছোটবেলার এক বন্ধু বিজয়ের 2 দিন পর বিয়ে, আর সেই উপলক্ষে প্রথম বাস স্টপ আলতাফনগর থেকে বাসে উঠেছিল সুনীল। কিন্তু এরই মাঝে বেশ কয়েকটি স্টপ পেরিয়ে আসার পর চলন্ত বাসের দুলুনিতে হঠাৎই চোখ লেগে যায় তার। আর ঠিক তখনই আকাশে মেঘের তীব্র গর্জনের শব্দে মুহূর্তেই ঘুম ভেঙে যায় সুনীলের। চোখ খুলতেই সে জানালা দিয়ে দেখতে পায় একটি সাইনবোর্ডে বড় করে লেখা অন্তিম পাড়া। আরে ড্রাইভার সাহেব, এ কেমন জায়গা? আমার কেমন অচেনা লাগছে। এতক্ষণে আপনার ঘুম ভেঙেছে? তা কোন জায়গায় নামবেন আপনি? আমি তো পলাশহাট স্টপে নামবো। কি বলেন মশাই, মজা করছেন? পলাশহাটি তো আরো অনেক আগেই পেরিয়ে এসেছি। ড্রাইভারের কথাটি শুনে একদম কালো হয়ে গেল সুনীলের মুখ। অন্যদিকে আকাশের পরিস্থিতিও ভালো নয়। কখন যে ঝমঝম করে বৃষ্টি নামে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। কি বলছেন? এই যে ভারী বিপদে পড়ে গেলাম। তা পলাশহাটির আর কোনো বাস কি এ পথে আসবে? হ্যাঁ, একটা লাস্ট বাস আছে, তবে কখন আসবে তার নির্দিষ্ট কোনো সময় নেই। যাক, তাও তো আসবে একটি বাস। আচ্ছা, আপনি বরং আমাকে এখানেই নামিয়ে দিন, বুঝলেন? এখানে নামবেন? কিন্তু এই গ্রামটা খুব একটা সুবিধাজনক নয়, এখানে নামা ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। আরে ড্রাইভার সাহেব, আমি তো গ্রামের ভেতরে যাব না। বাস যতক্ষণ না আসে এখানেই এক সাইডে অপেক্ষা করব। নিন, এবার বাসটা থামান। সুনীলের কথা মতো রাস্তার একপাশে একটি বন্ধ চায়ের দোকানের সামনে বাসটি থামিয়ে তাকে নামিয়ে দিল ড্রাইভার। আর তারপর বাসটি স্টার্ট দিয়ে এক নিমিষেই স্থানটি ছেড়ে চলে গেল। কি নির্জন জায়গা, একটিও মানুষ দেখা যাচ্ছে না। এদিকে আকাশও ডাকছে। হায় ভগবান, তুমি আর এই বিপদের মাঝে বৃষ্টি দিও না। বৃষ্টি না আসার জন্য যতই ভগবানের কাছে আর্জি জানাক না কেন সুনীল, তাতে যে আর কোনো লাভ হবে বলে মনে হয় না। কারণ প্রকৃতির অবস্থা ছিল বেশ খারাপ। ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল পুরো আকাশ, আর দূর থেকে ভেসে আসছিল শুধুই কুকুরের তীব্র ডাক। কখন যে বাসটা আসবে? বাসের জন্য অপেক্ষা করতে করতে এবার যেন সুনীলের মনের ভেতরে লুকিয়ে থাকা ভয়টিও ধীরে ধীরে তার সামনে এসে উপস্থিত হতে লাগল। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তেই আকাশে ঘন মেঘের প্রচণ্ড গর্জনের সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে নেমে এলো মুষলধারে বৃষ্টি। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেও হতাশ না হয়ে বাস পাওয়ার আশায় দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা সেই বন্ধ চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে রইল সুনীল। কিন্তু এরই মধ্যে বৃষ্টি কিছুটা কমে এলেও এখনো কোনো বাসের দেখা না মেলায় তার মনের ভিতরে ক্রমেই জমতে শুরু করল প্রচণ্ড দুশ্চিন্তা আর অস্থিরতা। যা বৃষ্টি নামলো, এরপরে আর বাস আসবে বলে তো মনে হচ্ছে না। রাতও অনেক হয়ে গিয়েছে। এমন অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকাটাও ঠিক নিরাপদ মনে হচ্ছে না। দেখি গ্রামের ভিতরে গিয়ে কোথাও কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। এরপর আর এক মুহূর্ত দেরি না করে চায়ের দোকান থেকে বেরিয়ে কাদামাখা নির্জন গ্রামের পথ দিয়ে এগিয়ে চলতে শুরু করল সুনীল।
চারপাশে যতদূর চোখ যায় কোথাও একটি কুকুরেরও দেখা নেই। নিস্তব্ধ সেই পরিবেশে কেবল দূর থেকে ভেসে আসছে পেঁচার ডাক। কি নিরিবিলি জায়গা রে বাবা, আশেপাশে গাছপালা আর জঙ্গল ছাড়া তো কিছুই নজরে পড়ছে না। এত গভীর রাতে ঘন জঙ্গলের মাঝে সরু একটি রাস্তা। বিষয়টা যেন সত্যি ছিল ভয় ধরিয়ে দেওয়ার মতো। তবুও সাহস জুগিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো সুনীল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ জঙ্গলের বাম পাশের দিকে গিয়ে আটকে গেল সুনীলের চোখ। আর সে যে দৃশ্যটি দেখতে পেল তা ছিল একেবারেই অস্বাভাবিক। মুহূর্তের মধ্যেই জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে চলে গেল যেন একটি বিশাল ছায়া। তবে ছায়াটি এতটাই দ্রুত ছিল যে সুনীল বুঝতেই পারল না আসলে কি জিনিস ছিল সেটি। হায় ভগবান, ওটা কি ছিল? কোনো জন্তু জানোয়ার ছিল না তো, নাকি অন্য কিছু? কি লাল টকটকে চোখ ছিল! না না, আর দেরি করলে হবে না, আমাকে জলদি কোনো আশ্রয়ের জায়গা খুঁজে বের করতে হবে। এটি বলে আরো দ্রুত বেগে হাঁটতে শুরু করলো সুনীল। কিন্তু শহুরে মানুষ হওয়ায় ভূতের ভয়টা এখনো আসেনি তার মনে। এমন করেই আরো 10 থেকে 15 মিনিট হেঁটে চলল সে। তবে এবার যে ঘটনাটি তার চোখের সামনে আবির্ভূত হলো তাতে যেন শরীরের সমস্ত রক্ত জমাট বেঁধে যাওয়ার জোগাড় সুনীলের। রাস্তার এক পাশে দেখা যাচ্ছিল একটি পুরনো শ্মশান, আর ঠিক তার মাঝখানে একাই জ্বলে উঠছিল একটি চিতা। কিছুক্ষণ পর নিমেষেই নিভে গিয়ে আবারও একা একাই জ্বলে উঠছিল সেই অদ্ভুত চিতাটি। কি সব দেখছি আমি? না না, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, আমাকে জলদি এখান থেকে পালাতে হবে। তারপর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শ্মশানটির সামনে থেকে চোখ বন্ধ করে এক দৌড় দিল সুনীল। অন্ধকার কাদামাখা পথের মধ্যে দিয়ে দৌড়ে কোথায় যে যাচ্ছে সেটি যেন নিজেও জানত না। আর এভাবে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে সে এসে পৌঁছালো এক বিশাল হাটের মাঝে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, পুরো হাট জুড়ে এত দোকান থাকা সত্ত্বেও ছিল না কোনো ক্রেতা। শুধু এক কোণে দাঁড়িয়েছিল নিশ্চুপভাবে এক ভ্যানওয়ালা। হায় ভগবান, আবার আমি কোন অদ্ভুত জায়গায় এসে পৌঁছালাম! এত রাতে একটা হাট, তা আবার এত দোকানপাট, কিন্তু নেই কোনো খরিদ্দার। ভগবান ভগবান, তো তুমি আমাকে রক্ষা করো তুমি। সুনীলের মুখের কথাগুলো এবার যেন গিয়ে ঠেকল তার পাশেরই এক কোণে দাঁড়িয়ে থাকা সেই ভ্যানওয়ালাটির কানে। কি ব্যাপার? দেখে তো মনে হচ্ছে শহরে। তা কোথায় যাবেন বাবু? আমি আপনাকে সব বলছি। আমি একটি বাসে করে বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু বাসে ওঠার পর চোখে ঘুম লেগে গিয়েছিল, তাই বুঝতেই পারিনি কখন যে নিজের গন্তব্য পেরিয়ে এই অচেনা গ্রামে এসে পড়েছি। তারপর অনেকক্ষণ অপেক্ষা করেও আর কোনো বাস পেলাম না। নিরুপায় হয়ে এখন এই গভীর রাতে একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ করছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই বিষয়। ঠিক আছে, জলদি জলদি ভ্যানে উঠে পড়ুন, আমি আপনাকে নিরাপদ একটি স্থানে পৌঁছে দেব। এ কথা শুনতেই যেন এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলল সুনীল। আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে ভ্যানে উঠে পড়ল সে। কিন্তু এত রাতে এক অচেনা ভ্যানওয়ালা তাকে ঠিক কোথায় নিয়ে যাবে? জায়গাটি আদৌ নিরাপদ হবে তো? এমন হাজারো প্রশ্ন যেন ঘুরপাক খেতে লাগলো তার মনে। আচ্ছা কাকু, তুমি আমায় ঠিক কোথায় নিয়ে যাচ্ছ তা তো বললে না। আহা, আমি তো বললাম আপনাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। এত প্রশ্ন না করে চুপচাপ বসে থাকুন তো। ভ্যানওয়ালার এত গম্ভীর ও অদ্ভুত কথাবার্তা শুনে এবার যেন আর কিছুতেই চুপ থাকতে পারল না সুনীল। এভাবে অনিশ্চিতভাবে তো আমি তোমার সঙ্গে যেতে পারবো না কাকু। শুরু থেকে এই গ্রামটা আমার কেমন যেন অদ্ভুত লাগছিল।
আর এত কিছু দেখার পর তোমার এই ভ্যানে ওঠাটা একদমই ঠিক হয়নি আমার। ভ্যান থামাও, আমি এখনই নেমে যাব। আহ, এসব কি বাচ্চাদের মতো কথা বলছেন? এই গ্রাম অদ্ভুত নয়, অদ্ভুত পাশের গ্রামটা। আর সেখানে গেলে যে শুধু বিপদ, বহু বিপদ। অচেনা এই ভ্যানওয়ালাটির মুখ থেকে যে এমন কিছু শুনবে সুনীল, তা যেন একদমই কল্পনা করেনি সে। পাশের গ্রামটা অদ্ভুত? এসব কি যাতা বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, বুঝতে পেরেছি। আপনাকে এবার পুরো ঘটনাটা বলতে হবে। আচ্ছা, শুনুন তবে। আজ থেকে ঠিক 25 বছর আগে এই গ্রামের পাশের যে গ্রামটি আছে, সেটাও এক সময় জনমানবে ভরা, শান্ত আর সুখী একটি গ্রাম ছিল। চারিদিকে হাসি আনন্দে ভরপুর ছিল জায়গাটা। কিন্তু কিন্তু কি কাকু? আহ, বলতে গেলে যেন চোখে জল এসে যায় বাবু। তারপর এক ভোরবেলা গ্রামের মন্দিরের সামনে পড়ে থাকতে দেখা যায় মাঝ বয়সী এক ছেলের নিথর দেহ। ছেলেটির নাম কুমার। ও শেখ ছিল খুব সাহসী আর সৎ মনের মানুষ। কিন্তু শেষ পর্যন্ত সেই ভোরেই তার প্রাণহীন দেহটাই দেখতে হয়েছিল গ্রামের সবাইকে। আহা, কি বলছো তুমি? শুনে খুব কষ্ট লাগছে গো। কিন্তু ওই কুমারকে কে মেরেছিল সেটাই তো বললে না। না বাবু, না, ওকে কেউ মেরে ফেলেনি। ও তো মারা গিয়েছিল মহামারীতে। হ্যাঁ, আর কুমার মারা যাওয়ার আগে ওর মতো আরও বেশ কয়েকজন সে মহামারীতে বিছানায় পড়েছিল। কিন্তু প্রথম মৃত্যু সূত্রপাত হয়েছিল কুমারকে দিয়েই। মহামারী নামটা শুনতেই যেন বুকের ভেতরটা ধক করে উঠল সুনীলের। কি সাংঘাতিক এক রোগ, যেটা শেষমেশ প্রাণটাই কেড়ে নিল কুমারের। কি বলছো তুমি? একটা রোগের কারণে ছেলেটা অকালে মৃত্যুবরণ করলো? গ্রামে কি কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা ছিল না? কি বললেন চিকিৎসা? সেটি যেন কেবলমাত্র স্বপ্ন ছিল। কারণ সে সময়ে চিকিৎসার জন্য ভালো ডাক্তার পর্যন্ত ছিল না এই গ্রামে। দূর শহরে চলে যেতে হতো একটু সাধারণ জ্বরের ওষুধ নিতে হলেও। আহারে, এ তো ভারী কষ্টজনক কথা। কিন্তু তারপর কি হলো? সুনীলের এবারের প্রশ্নটি শুনে যেন এক প্রকার শোকে ডুবে যায় ভ্যানওয়ালাটি। বাবু, তারপর তারপর যে একে একে পুরো গ্রামের মানুষ মারা যেতে শুরু করে। কেউ পুকুরের পাড়ের সামনে মরে পড়ে থাকতো, আবার অনেকে লাশ পাহাড়ের মতো স্তূপ করে শ্মশানে জ্বালিয়ে দেওয়া হতো। একটা মহামারী যে এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা আমার একদম জানা ছিল না গো কাকু। তারপর তারপর শেষ পর্যন্ত গ্রামটি কি হলো? শেষ পর্যন্ত গ্রামের প্রতিটি মানুষ সেই মহামারীতে আক্রান্ত হলো। আর পুরো গ্রাম জুড়ে পড়ে রইল একের পর এক লাশ। আমার মনে আছে, হ্যাঁ, কোনো একটা গ্রাম বা শহর থেকে কেউ আসেনি তাদের শেষ দাহ কার্যটুকুও করতে। কারণ তাদের ভয় ছিল যদি তাদেরও সেই মহামারী রোগ আক্রমণ করে। আর শেষমেশ পুরো গ্রাম পরিণত হয় মৃতপুরী গ্রামে। পুরো ঘটনাটি শোনার পরে আর নিজেকে সামলে রাখতে পারল না সুনীল। চোখের কোণে টকবক করে জমতে লাগলো জল। কি এক সাংঘাতিক ঘটনা! মৃত্যুর পরেও যে তাদের দাহ করতে কেউ আসেনি, এর থেকে জীবনে আর কষ্টের কি হতে পারে? এই ছিল পুরো ঘটনা, বুঝলেন তো বাবু। আর আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি কেন? কারণ এই মন্দির ছাড়া এই গ্রামের মধ্যে আর কোনো নিরাপদ স্থান নেই। এখন আপনাকে সেখানে পৌঁছে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ হবে।
কিন্তু এখানেই শেষ হলো না সুনীলের নিরাপদ কোনো স্থানে আশ্রয় পাওয়ার যাত্রা। কারণ ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ঘটে গেল আরও এক ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনা। ভ্যানটির সামনে চারদিক থেকে ভিড় জমাতে শুরু করল অসংখ্য মৃত আত্মা। ভয়ঙ্কর নরকঙ্কাল আর মানুষ খেকো পশুর মতো দেখতে দানবগুলো ধীরে ধীরে তাদের দুহাত সামনে বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো ভ্যানটির দিকে। ও কাকু, এরা কারা? কেন আমাদের দিকে এইভাবে আসছে? হাই হাই, সর্বনাশ হয়ে গেল বাবু, সর্বনাশ। আমি ভেবেছিলাম এরা আসার আগে আপনাকে নিরাপদে মন্দিরে পৌঁছে দিতে পারবো, কিন্তু এখন বুঝতে পারছি আপনাকে সব কিছু সত্যি বলার সময় এসে গিয়েছে। কিসের সত্যি? কি বলছো এসব? একটু একটু পরিষ্কার করে বলো। সামনে যাদের দেখছেন তারা সকলে সেই মহামারীতে মারা যাওয়া মৃত আত্মাদের দল। আর সবচেয়ে বড় বিষয়, আমি আপনার থেকে একটা কথা লুকিয়েছি। আপনি ভয় পেয়ে যাবেন এই কারণে। এই পুরো গ্রামটাই আসলে সেই মৃতপুরী গ্রাম, আর এদের মধ্যে আমিও একজন। হ্যাঁ বাবু, হ্যাঁ, আমিও সেই মহামারীতে মারা গিয়েছিলাম। ভ্যানওয়ালার মুখে এসব কথা শুনে যেন এক মুহূর্তেই শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো সুনীলের। কিন্তু ভ্যানওয়ালা যে সত্যিই বলছিল সেটি যেন তার এক নিমেষেই পরিবর্তন হওয়া বিকৃত চেহারা আর রক্তলাল চোখ দেখলেই বোঝা যায়। আর সেই সঙ্গে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে বাকি মৃত আত্মা, নরকঙ্কাল ও পশু দাবনও যেন একদম কাছাকাছি চলে এলো তাদের। হায় ভগবান, আমাকে তুমি কোন বিপদে ফেললে? এবার যে আমার বাঁচার আর কোনো উপায় নেই। ভয় পেও না, আমি এদের মতো নই। আমি তোমাকে বাঁচাবো। কি বললি? তুই একে বাঁচাবি? তুই জানিস না এই মৃত্যুপুরীতে জীবিতদের আসা নিষেধ, তারপরও তুই একে নিয়ে এসেছিস। না, আমি থাকতে তোরা একে মারতে পারবি না। বাবু, আমি এদেরকে দেখছি। আপনি জলদি যান, সামনেই মন্দির। সেখানে একবার পৌঁছতে পারলে এরা আর আপনাকে আক্রমণ করতে পারবে না। দাঁড়িয়ে থাকবেন না বাবু, দাঁড়িয়ে থাকবেন না। জলদি যান এখান থেকে, জলদি জলদি যান। এরপর সকল মৃত আত্মা ও পশু দানবগুলো ঘিরে ধরতে শুরু করলো মৃত ভ্যানওয়ালাটিকে, যেন সুনীলকে বাঁচাতে না পারে সে। আর এই সুযোগে চোখ বন্ধ করে পাগলের মতো সেখান থেকে দৌড়াতে শুরু করলো সুনীল। সঙ্গে সঙ্গে বাকি কঙ্কালগুলো ভয়ঙ্কর গর্জন করতে করতে পিছু নিতে লাগলো তার। কিন্তু সুনীলের প্রাণপণ চেষ্টায় অবশেষে মন্দিরের ভিতরে পৌঁছে যায় সে, এবং হিংস্র পশুর মতো মন্দিরের চারপাশে কঙ্কালগুলো ভয়ঙ্করভাবে গর্জন করতে শুরু করে। সুনীলের শরীরের সমস্ত হাড় হাড্ডি চিবিয়ে খাওয়ার জন্য। রাম 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 রাম। আমি আর এইসব সহ্য করতে পারছি না, পারছি না সহ্য করতে। এসব দৃশ্য দেখে আর নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারল না সুনীল। এক নিমিষেই মাথা ঘুরে পড়ে গেল সে সেই বিশাল মন্দিরের মেঝেতে। পরবর্তীতে জানা যায়, ভোরের আলো ফুটতেই সুরক্ষিতভাবে সেই মৃতপুরী গ্রাম থেকে নিজ শহরে ফিরে যেতে পেরেছিল সুনীল। আর স্বর্গবাসী মৃত ভ্যানওয়ালার প্রতি তার ছিল অসীম কৃতজ্ঞতা। কারণ এই অতিমাত্রায় ভয়ঙ্কর রাত ও মৃতপুরীর অন্ধকারের মধ্যেও তার জীবনের একমাত্র রক্ষাকর্তা ছিল সেই ভ্যানওয়ালা, যার আত্মার প্রতি সুনীলের হৃদয় থেকে শ্রদ্ধা ও ভালোবাসা চিরদিন অটুট থাকবে। প্রিয় বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের প্রশ্ন, গল্পে ব্যবহৃত সেই অভিশপ্ত গ্রামটির নাম কি?
গত পর্বের আমাদের প্রিয় বন্ধুরা হলেন সিরিভাস বৈরাগী, পাপাই দাস, আক্কেল শেখ, ডাক্তার সুকান্ত রাজশাহী থেকে, মোহাম্মদ নাজিমুদ্দিন, সুব্রত দাস, নাছিমচিম সরকার নীলফামারী থেকে, কাউসার আলী, আব্দুল গাজীপুর থেকে, জান্নাত সিলেট থেকে, মোহাম্মদ সজীব, নিশা সৌদি আরব থেকে, মোহাম্মদ রিয়াজ, আফরা সায়েয়া, মোহাম্মদ শাহিন, গোলাম রাব্বি ইসলাম সাতক্ষীরা জেলা খুলনা বিভাগ থেকে, ইউসুফ ইসলাম রাকিব ঢাকা থেকে, আসাদুল ইসলাম টাঙ্গাইল থেকে, আবদুল্লাহ আইয়ান ফাহিম কুমিল্লা থেকে, শাউন নবাবগঞ্জ থেকে, আরাফাত ইসলাম কিশোরগঞ্জ থেকে, আলামিন নীলফামারী থেকে, সুখী, নিষাদ, ভুড্ডু খান, রিয়া, সিয়াম, মাহি, শামীম, মোরশেদ ঢাকা থেকে, মারুফ, তাহের, নাহিদ আহমেদ। আপনিও যদি আমাদের ভিডিওতে আপনার নাম দেখতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না।